শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের সপ্তম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন। আমরা ধারাবাহিকভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের সমাধান করছি পার্ট বাই পার্ট আকারে। আপনারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। তো অবশ্যই প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে আমি আশা করছি আপনারা এখান থেকে ভালোভাবে উপকৃত হতে পারবেন। ওকে, তো প্রথমেই দেখেন যে অঙ্কটায় স্ক্রিনে দেয়া রয়েছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত। ওকে, তো এই অঙ্কটা আমরা শর্টকাট মেথডেও করতে পারি এবং আমরা ডিটেলস মেথডেও কিন্তু অঙ্কটা করতে পারি। তো আমরা শুরুতে সুপার শর্টকাট মেথডে অঙ্কটা দেখব। তো এই অঙ্কটা যদি আমরা করি, যে যদি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে আর যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই 4 রয়েছে, এই 4-এর উপর আপনারা স্কোয়ার করে দিবেন, অনুপাত এই যে 5 রয়েছে এই 5-এর উপর আপনারা স্কোয়ার করে দেবেন, তাহলে যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে 4-4-এ কত হবে? 4-4-এ হবে 16, অনুপাত 5-5-এ হবে কত? 25। তার মানে 16:25 হবে আমাদের আনসার। ঠিক আছে, তো এই গেল আপনাদের সুপার শর্টকাট মেথডে এই অঙ্কটার অ্যান্সার। এখন আপনারা যদি বুঝতে চান যে আসলে অঙ্কটা আমি ডিটেইলসে করতে চাই, তখন আপনারা কিভাবে করতে পারবেন। বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5। নিশ্চয়ই আপনারা বৃত্ত চেনেন যে এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এবং এই হচ্ছে আর একটা বৃত্ত, এটা একটু বড়। তাহলে এই বৃত্তর সেন্টার এটা এবং এই বৃত্তের সেন্টার এটা। তাহলে আমরা কি বলতে পারি যে একটা বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ এবং এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে এটাও হচ্ছে আর, তার মানে এটাকে আমরা বলতে পারি R1, এটাকে আমরা বলতে পারি R2। আচ্ছা বলেন তো দেখি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে? তার মানে একটা আছে R1 = 4 আর হচ্ছে R2 = কত? 5। যেহেতু বলেছে অনুপাত, তার মানে আমরা এভাবে লিখতে পারি R1:R2 = কত হয় বলেন তো? 4:5। এই হচ্ছে আমাদের দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। এবার বলেছে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা বলেন তো দেখি বৃত্তের ক্ষেত্রফল কি? ধরেন এই বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², এই বৃত্তটারও ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। আর মানে কিন্তু এখানে ব্যাসার্ধ। তাহলে যেহেতু এটাকে R1 ধরেছি আর এটাকে R2 ধরেছি, তার মানে আমাদের অ্যান্সার কি বের করতে হবে? আমাদের অ্যান্সার কিন্তু বের করতে হবে এরকম যে πr1² অনুপাত πr2² কত কত হবে, কত অনুপাত কত হবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এই হচ্ছে আমাদের ডিটেইলসে অঙ্কটা। নিশ্চয়ই আপনারা ধরতে পারবেন যে ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2, এভাবে অনুপাত R1:R2 = 4:5, এভাবে আপনারা লিখতে পারেন। অন্যদিকে ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই প্রথম বৃত্তের, তাহলে πr1² অনুপাত πr2²। ওকে, দ্বিতীয় বৃত্তের এটা হলো ক্ষেত্রফল। তাহলে বলেন তো দেখি যে যেহেতু প্রথম বৃত্তটার হচ্ছে R1 এর মান দেওয়া আছে 4, তার মানে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এখানে লিখতে পারি প্রথম বৃত্তটার ক্ষেত্রে তাহলে π4 তার উপর স্কোয়ার। খেয়াল করেন এই যে প্রথম বৃত্তটা, অনুপাত দ্বিতীয় বৃত্তটা কি আছে বলেন তো দেখি? πr2², তার মানে πr2-র মান কত দেওয়া আছে? 5, 5-এর উপর স্কোয়ার। তাহলে বলেন তো কত হচ্ছে? 4-এর উপর স্কোয়ার মানে কিন্তু 16, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? π16, তার মানে 16π কত? 5-এর উপর স্কোয়ার যদি হয় 5-5-এ কত হয়? 25, তার মানে 25π। তাহলে 16π অনুপাত 25π। তাহলে আমরা তো জানি কি অনুপাত মানে তো ভগ্নাংশ, তাহলে 16π উপরে আর 25π হচ্ছে নিচে। তাহলে π কাটা গেল, তাহলে থাকলো 16/25 বা 16:25। তাহলে এটা হচ্ছে 16 আর এটা কত? 25। তাহলে এইভাবে আমরা কিন্তু ডিটেইলসে অঙ্কটা বুঝে বুঝে করতে পারি। তো অবশ্যই যারা MCQ পরীক্ষায় অঙ্কগুলো আপনারা করবেন, তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে আর যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে প্রথমটার উপর স্কোয়ার করলে যেটা হবে সেটা, আবার দ্বিতীয়টার উপর স্কোয়ার করলে যেটা হবে সেটা হবে ক্ষেত্রফলের অনুপাত। তার মানে উত্তর হচ্ছে 16 অনুপাত কত? 25। এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। ওকে, তো মনে রাখবেন ডিটেলস যদি আপনারা না জানেন তাহলে কিন্তু শর্টকাটটাও আপনাদের মনে থাকবে না। ওকে, কেননা অনেকগুলো অঙ্ক যখন একসাথে হয়ে যাবে তখন কিন্তু গোলমাল লেগে যাবে। এই জন্য ডিটেলস এবং শর্টকাট প্রত্যেকটা অঙ্কের দুটোই কিন্তু জানা জরুরি। ওকে, আমি একটু বলে রাখি মাঝখানে যে আমার শর্টকাট এবং ডিটেলস এই দুই ধরনের নিয়ম শেখার জন্য একটা কোর্স রয়েছে।
কোর্সের নাম হচ্ছে বেসিক ম্যাথ কোর্স, যেখানে বেসিক প্লাস শর্টকাট এই দুই ধরনের নিয়মই আমি আলোচনা করি। এই মুহূর্তে অফার চলছে, মাত্র 510 টাকার বিনিময়ে ফুল কোর্সটা আপনারা সম্পন্ন করতে পারবেন আমার কাছে। শুধুমাত্র কিন্তু ম্যাথের প্রিপারেশন হচ্ছে নেয়ার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করবেন 01642702760 এই নাম্বারে সরাসরি কল করতে পারেন, বা আমাকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। ঠিক আছে, তো আমি একটু বলি কোর্স সম্পর্কে, যেখানে আপনারা 20+ PDF লেকচার শিট পাবেন, পাশাপাশি আপনাদের 500 অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে দিব আমি, এবং অঙ্কগুলো থেকে আপনারা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় 10 থেকে 12 নম্বর কিন্তু হুবহু কমন পেয়ে যাবেন। ওকে, আমি বলছি না যে 20-25 নম্বর আপনারা পুরোটাই কমন পেয়ে যাবেন, আমি কিন্তু বলছি 10 বা 12 নম্বর এখান থেকে কমন পাবেন, বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। ওকে, আমরা যারা টিচার রয়েছে, আপনাদের যারা শেখাই, আমরা কিন্তু একটা বিষয় খোলাখুলি আপনাদের বলি যে প্রস্তুতি কিন্তু নিতে হবে আপনাকে। আমরা শুধুমাত্র আপনাদের ট্র্যাকে তুলে দেওয়ার দায়িত্ব নেব, বাকি কাজ কিন্তু আপনাদের নিজেদেরকেই করতে হবে। ওকে, প্রত্যেকটা টপিকের ভিডিও হচ্ছে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকেই আপনারা খুঁজে পান না বা অগোছালোভাবে রয়েছে। কিন্তু আমার কাছে যদি আপনারা একটা কোর্স করতে চান বা কোর্স করতে আসেন, তাহলে ধারাবাহিকভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা টপিক শিখতে পারবেন, এবং এই কারণেই কিন্তু হচ্ছে আমি এই অফারটা দিয়েছি। মাত্র 510 টাকার বিনিময়ে আপনারা আমার কাছে হচ্ছে এই ফুল কোর্সটা করতে পারবেন, যেখানে 24টা লাইভ ক্লাস থাকবে প্লাস 12টা হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে, এবং ভিডিওগুলো লাইফ টাইম ফেসবুক পেজে রেকর্ড থাকছে। আপনারা পরবর্তী সময়েও যদি মিস করেন তাহলে দেখে নেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, তো এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে কি বের করতে বলেছে? বের করতে বলেছে কিন্তু পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তার মানে আমাকে বের করতে বলেছে পিতা অনুপাত পুত্র ইকুয়াল কিন্তু হোয়াট, এটা মানে বর্তমানে প্রেজেন্ট বয়সের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অনুপাত দেওয়া রয়েছে। আমরা এই অঙ্কটা শুরুতে ডিটেলস মেথডে আলোচনা করব। খেয়াল করেন, যেহেতু বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি পুত্রের বয়স কত? ইকুয়াল x বছর। তাহলে বলেন তো দেখি পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 4x বছর। কেন? কেননা পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এই পর্যন্ত আমরা কিন্তু শিওর হয়ে গেলাম। এবার বলেছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এই যে দ্বিতীয় কন্ডিশনটা দেয়া রয়েছে, এই কন্ডিশনটাতে আমরা বলতে পারি যে এটা হলো, আমরা ধরে নিলাম, তাহলে এবার আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করবো। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যেহেতু পুত্রের বয়স x আর যেহেতু পিতার বয়স 4x, তাহলে এই কন্ডিশনটা আমরা এবার মেলাবো 6 বছর পূর্বে, তার মানে পুত্র থেকেও 6 মাইনাস 6 বছর পূর্বে যেহেতু, তার মানে পিতা থেকেও 6 মাইনাস কি হবে? পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তাহলে পুত্রের বয়স তো এটা, তাই না? তাহলে পুত্রের বয়সের 10 গুণ হবে। তাহলে 10 গুণ মানে দুটো ইকুয়াল হয়ে গেল। এখন এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি বিল্ড আপ করলাম, এইটাতে আপনাদের কিন্তু প্রবলেম হয়, এটা অনেকেই আপনারা তৈরি করতে পারেন না, এবং এই জন্য কিন্তু আমার কাছে আপনারা কোর্সটাতে জয়েন করতে পারেন। এগুলো আমি খুব সুন্দরভাবে আপনাদের হাতে কলমে শেখাই দিব। ঠিক আছে, তাহলে বা দেখেন আমরা কি করব, 10 দিয়ে এক্সকে গুণ করলে 10x মাইনাস 6 10 60 ইকুয়াল 4x মাইনাস হচ্ছে 6। তাহলে আমরা যদি 10xটাকে এই দিকে রাখি, তাহলে 4x এইদিকে আসলে মাইনাস 4x হয়, ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 60 এদিকে আসলে প্লাস 60 হয়ে যায়। তাহলে বা আমরা করতে পারি কি, 10x থেকে 4x বাদ দিলে 6x থাকে, মাইনাস 6 আর প্লাস 60, তার মানে 54 থাকে। বলেন তো দেখি, সুতরাং x ইকুয়াল টু আমাদের কত হয়? 54কে 6 দিয়ে ভাগ করলে 9। তার মানে আমরা বলতে পারি x এর মান কত? 9। কি ধরেছিলাম আমরা? x কে আমরা কিন্তু ধরেছিলাম পুত্রের বয়স। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পুত্রের বয়স হচ্ছে কত বছর? 9 বছর। তাহলে এবার আমরা পিতার বয়সটা বের করি। তাহলে পিতার বয়স কত হবে? পিতা 4x, তাহলে 4 ইন্টু 9, তার মানে 4 9 কত? 36। তার মানে এবার আমরা যদি পিতা পুত্র অনুপাত বের করি, তাহলে পিতা হচ্ছে 36 অনুপাত পুত্র কত? 9। তাহলে 36 অনুপাত 9 তো অ্যান্সারে নেই, তাহলে এইটাকে আমাদের ছোট করতে হবে। আমরা যদি ছোট করি, তাহলে 36কে যদি আমরা 9 দিয়ে কাটি, তাহলে 4 নং 36, আর 9কে যদি আমরা 9 দিয়ে কাটি, তাহলে 9 একে 9। তার মানে অনুপাতের উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে 4 অনুপাত 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, 4 অনুপাত 1।
এবার দেখেন আমরা সুপার শর্টকাট মেথডে অঙ্কটা করব, ঠিক আছে? সুপার শর্টকাট মেথডে আমরা অঙ্কটা করব। কিভাবে সেটা করব হচ্ছে, শুরুতে দেখেন বলা ছিল যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা কি বলতে পারি না যে পিতার বয়স, পুত্রের বয়স যদি এক্স ধরি তাহলে পিতার বয়স হচ্ছে 4x। তাহলে যেহেতু শেষে চেয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে বর্তমান বয়সের পিতা হচ্ছে কত 4x, অনুপাত পুত্র কত x। যদি আমরা এটাকে ভগ্নাংশ আকারে সাজাই তাহলে উপরে 4x, তার নিচে x, কাটাকাটি করলে নিচে 1, তার মানে কত হচ্ছে বলেন তো দেখি, 4:1। তার মানে এখান থেকেই আমরা অনুমান করতে পারি যে পিতার বয়স হবে 4 আর পুত্রের বয়স হবে 1, মানে অনুপাত হবে এটা, ঠিক আছে? বাকিগুলো দেখেন মিল নেই কিন্তু। তার মানে আমরা অঙ্কটা দেখেই কিন্তু বুঝে ফেলতে পারি, অঙ্ক না করেই, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হবে 4:1, ঠিক আছে? যারা অঙ্ক করতে পারেন, যারা অঙ্ক বোঝেন, তাদের কিন্তু আর এই অঙ্ক এভাবে করার দরকার নাই। তারা এমসিকিউ পরীক্ষায় কি করবেন, সরাসরি এটা দেখেই কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, এটা উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক। তো এই অঙ্কটাতে সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে জন্য এই অঙ্কটা করতে অনেকেরই প্রবলেম হতে পারে। তাহলে আমি অঙ্কটা লিখছি -4a² প্লাস 23a প্লাস হচ্ছে 6। এখন যেহেতু মাইনাসটা প্রবলেম, আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকে, 4a² মাইনাস 23a মাইনাস 6। দেখেন ভিতরের প্লাসগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে। আবার যদি আমরা গুণ করি মাইনাস দিয়ে, তাহলে আবার আগের লাইনটাই ফেরত আসবো। তাহলে ইকুয়াল মাইনাস থাকলো। এবার দেখেন আমরা এখানে মিডল টার্ম করব, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ, তাহলে 6 দিয়ে আমরা কাকে গুণ করব, 4a²কে। তাহলে 4a² ইন্টু 6, তাহলে কত হচ্ছে 24a²। এখন 24a²কে কত মিলাতে হবে, -23। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 24 একে 24, তার মানে 24 থেকে যদি আমরা 24a থেকে যদি আমরা কি করতে পারি, আর একটা বাদ দিতে পারি, তাহলে আমাদের এটা মিলে যাবে। তাহলে আমরা লিখব কিভাবে, 4a² মাইনাস 24a প্লাস a। কেন প্লাস লিখলাম, কারণ দেখেন এই দুটো ক্যালকুলেশন করলে এটাই হতে হবে, এই জন্য আমরা প্লাস রাখলাম এটাকে। -6 থাকলো এটা। তাহলে ইকুয়াল মাইনাস দিলাম। এখন বলেন তো দেখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোর মধ্যে কি কমন যায় হচ্ছে 4a কমন। তাহলে 4a কমন নিলে a কি থাকে বলেন তো, -6 থাকে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে 4 6 24, প্লাস এখানে যদি আমরা 1 কমন নেই তাহলে a -6 থাকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে মাইনাস, এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, a -6 আছে, a -6 লিখে ফেললাম। আর 4a মানে দুইটা a -6 এর মধ্যে একটা, 4a + 1, আমরা 4a + 1 লিখে ফেললাম। আচ্ছা বলেন তো দেখি, এই মাইনাসটা যেহেতু গুণ আকারে রয়েছে, এইটার সাথে গুণ আকারে রয়েছে, তার মানে এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে -a আর +6 হবে। তার মানে 6টা আগে লিখলাম আর এটা পরে লিখলাম, ঠিক আছে? তার মানে +6 হলো আর -a হলো, আর 4a + 1 ঠিকই থাকলো। আপনারা হয়তো ভাবছেন যে এই মাইনাস দিয়ে আমি এটাকে গুণ করলাম না কেন, তাই না? দেখেন আমরা যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন একটা মাইনাস আছে, এখানে আছে 5 আর এখানে আছে 6। আচ্ছা বলেন তো দেখি, এই মাইনাস দিয়ে আমাদের কি এই 5কে আর এই 6কে দুইটাকেই গুণ করার প্রয়োজন আছে? কখনোই না। দেখেন 5 6 30, তার মানে -30 হয়ে যায়। আমরা যদি এটাকে এইভাবে লিখি -5 × -6, তাহলে কি কোনো প্রবলেম? কখনোই প্রবলেম না, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা এইভাবে আমরা রাখতে পারি। তাহলে 6 - a আর 4a + 1, কোনটা অ্যান্সার? 6 - a 4a + 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অ্যান্সারে রয়েছে 6 - a 4a + 1, ঠিক আছে? এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা মাস্ট বি ফলো দিয়ে রাখেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো সবার সাথে আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু গসাগুর একটা অঙ্ক। আমাদের কিন্তু গসাগু বের করতে বলেছে। কি বলা হচ্ছে যে a + 1 একটা রাশি, a² - b² একটা রাশি, a³ - b³ একটা রাশি, এদের গসাগু কত? তাহলে আমরা প্রথম রাশিটা কল্পনা করব, এরপরে আমরা দ্বিতীয় রাশিটা লিখব, এরপরে আমরা তৃতীয় রাশিটা এখানে লিখব, ঠিক আছে? তাহলে a + 1 হচ্ছে প্রথম রাশি, সরি a + b। দ্বিতীয় রাশি কি, a² - b²। তৃতীয় রাশি কি, a³ - হচ্ছে b³। আচ্ছা বলেন তো দেখি, তাহলে কি হবে আমাদের প্রথম রাশি? কোনো কিছুই ক্যালকুলেশন করা যায় না প্রথম রাশিতে। এবার দ্বিতীয় রাশিতে কোনো কিছু ক্যালকুলেশন করা যায় কিনা? যায়, সূত্র পড়ে। সূত্র কি, a + b ইন্টু কি, a - b। এবার দেখেন তৃতীয় রাশিতে সূত্র পড়ে। সূত্র কি, a - b ইন্টু a² + ab
প্লাস বি স্কোয়ার। আসলে এগুলো সূত্র, এগুলোতে মানে হচ্ছে বোঝানোর কিছু নেই, জাস্ট সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। যদি সূত্র আপনারা না বোঝেন তাহলে এই চ্যানেলে সূত্রের বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা খুঁজে খুঁজে সেগুলো দেখতে পারেন। ওকে, তাহলে আমরা এবার গসাগু বের করব। তাহলে আমরা লিখব কি নির্ণেয় গসাগু। আমরা লিখব নির্ণেয় কি গসাগু। নির্ণেয় গসাগু কি হবে বলেন তো দেখি। তাহলে এ প্লাস বি আছে, আমরা এ প্লাস বি এখানে পাইলাম, এখানেও একটা এ প্লাস বি পাইলাম, কিন্তু এখানে কোনো এ প্লাস বি নেই, তার মানে এ প্লাস বি হবে না। আবার এ মাইনাস বি এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে আছে কিন্তু এখানে যেহেতু নেই তাও হবে না। আবার এই জিনিসটা শুধু এক জায়গায় রয়েছে, বাকি দুই জায়গায় নেই, তার মানে গসাগু এখানে আমরা খুঁজে পাবো না। যদি গসাগু খুঁজে না পাই তাহলে গসাগু হবে 1। মনে রাখবেন যে গসাগুর সময় আমাদের প্রত্যেকটাতেই মিল থাকতে হবে, এমনটাই আমরা কেবল এখানে বসাতে পারবো। যে দুটোতে আছে কিন্তু একটাতে নাই, তাহলে সেটা আমরা বসাতে পারবো না, ঠিক আছে। আর যদি কোনোটা মিল না থাকে তাহলে অ্যান্সার কত হবে 1, তার মানে গসাগুর সর্বনিম্ন অ্যান্সার হবে 1, ঠিক আছে। তার মানে খ নম্বর অ্যান্সারটা রাইট। যদি লসাগু হতো তাহলে কিন্তু লসাগু বের করা সম্ভব হতো এখান থেকে, যেহেতু গসাগু এখান থেকে কিন্তু গসাগু বের হচ্ছে না, তাই আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায়, বিধায় আমরা বারবার আপনাদের এই ধরনের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো খেয়াল করেন, বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আপনারা সরাসরি মনে রাখতে পারেন যে ব্যাস 3 গুণ বাড়লে ক্ষেত্রফল 9 গুণ বাড়বে। নিশ্চয়ই এর আগে একটা অঙ্ক করেছিলাম এরকম, ওটা কিন্তু ব্যাসার্ধের অঙ্ক ছিল, আর এটা কিন্তু ব্যাসের অঙ্ক। তাহলে ব্যাসের ক্ষেত্রে যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, 9 গুণ বাড়বে, তার মানে 3 তিরিখা 9 গুণ, ঠিক আছে। এবার আমরা ডিটেইলস মেথড আলোচনা করব। প্রথমে যেটা আমি আপনাদের বললাম যে ব্যাস 3 গুণ বাড়লে ক্ষেত্রফল 9 গুণ বাড়ে, এটাই আপনারা মনে করবেন শর্টকাট, ঠিক আছে। এরপর আমরা ডিটেইলস মেথডে আলোচনা করব। তাহলে দেখেন, বৃত্তের ব্যাস, তার মানে আমরা একটা বৃত্ত ধরে নিলাম, ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এবং এখানে রয়েছে আমাদের আর একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তটা একটু বড়, তো যাই হোক বুঝে নেবেন, বৃত্তগুলো আঁকতে একটু কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে দুইটা হচ্ছে বৃত্ত। তাহলে এই বৃত্তটা প্রথম বৃত্ত, যার ব্যাস হচ্ছে ধরেন আমি ধরে নিলাম 4। এই বৃত্তটা দ্বিতীয় বৃত্ত, যার ব্যাস আমি কত ধরে নিব, যেহেতু বলেছে 3 গুণ বৃদ্ধি করলে, তাহলে 3 4 12 ধরে নিলাম। আপনারা যে কোনো সংখ্যা ধরতে পারেন। তাহলে কি হবে, বৃত্তের ব্যাস আমি 3 গুণ বৃদ্ধি করেছি, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই বৃত্তটারও ক্ষেত্রফল বের করতে হবে পাই আর স্কোয়ার, এই বৃত্তটারও ক্ষেত্রফল বের করতে হবে পাই আর স্কোয়ার। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বের করার জন্য অগ্রসর হব। তাহলে এই আর কি, আর হচ্ছে এখানকার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে আর এর মান। তাহলে পুরোটা যদি 4 হয় তাহলে আর এর মান হবে এর অর্ধেক, তার মানে 2। এই পুরোটা যদি 12 হয় তাহলে আর এর মান কত হবে, এর অর্ধেক, তার মানে 6, 12 অর্ধেক 6। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পাইয়ের মান এখানে, সরি আর এর মান এখানে 2, আর এর মান এখানে 6। তাহলে আমরা বলতে পারি পাই 2 এর উপর স্কোয়ার, আর এখানে বলতে পারি পাই 6 এর উপর স্কোয়ার। আচ্ছা বলেন তো দেখি 4 পাই হচ্ছে কিনা, 4 পাই নিশ্চয়ই হচ্ছে। আর এখানে 6 6 36 পাই হচ্ছে কিনা, 36 পাই। বলেন তো দেখি বৃত্তের ব্যাসটা যদি আমরা 3 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল এটা থেকে এটা কত গুণ বেশি, 4 নং 36, তার মানে 9 গুণ বেশি। তার মানে আমরা বুঝে ফেললাম যে ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে, 9 গুণ। যদি ব্যাস 3 গুণ বাড়ে তাহলে ক্ষেত্রফল 9 গুণ বাড়বে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে ডিটেলসে আপনাদেরকে বোঝালাম যে আসলে প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা। তবে আপনারা এক্স ধরেও আপনারা এই অঙ্কটা করে ফেলতে পারেন, অথবা আমি যেভাবে করিয়েছি সেভাবে আপনারা মনে রাখতে পারেন, এটাও কিন্তু ডিটেলস মেথড হিসেবে কাজে দেবে। ওকে, এবার আমরা পরের অঙ্কটা অর্থাৎ সর্বশেষ অঙ্কটা করব। দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এক্সট্রা একটা অঙ্ক আপনাদের করে দিই। এটা 15তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক অনেকেরই প্রবলেম যে আপনারা কিভাবে সলিউশন করবেন সেটা বুঝতে পারেন না। তাহলে অঙ্কটা আমি একটু তুলছি। বলা আছে কি √2, আর নিচে বলা আছে √6 প্লাস হচ্ছে 2। এর নাম কিন্তু স্কোয়ার রুট, বাংলা নাম কিন্তু বর্গমূল। ওকে, আমরা রুট বলে জানি একে, আসলে শুধু রুটের নাম না, এর নাম হচ্ছে স্কোয়ার রুট। ওকে, তো এই ধরনের অঙ্ক যদি আপনারা দেখেন, আপনারা কি করবেন, জাস্ট নিচে যে জিনিসটা রয়েছে সেই জিনিসের বিপরীত চিহ্ন বিশিষ্ট জিনিস দিয়ে উভয় পাশকে গুণ করবেন। তাহলে আমি কি বললাম, উপরে 2 আর নিচে √6 প্লাস 2, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। রাখার পরে এই √6 প্লাস 2 আছে, আমরা লিখবো √6 মাইনাস 2। এটা অঙ্ক করার প্রসেস। আবার √6 মাইনাস 2, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখতে হবে, এই ধরনের অঙ্কগুলোতে আমরা জাস্ট এই নিয়মটা ফলো করাই দিব। তাহলে ইকুয়াল বলেন তো দেখি কি হবে, উপরে √2 ইন্টু √6 মাইনাস 2, আর নিচে কি দাঁড়াচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √6 এর উপর এ স্কোয়ার মাইনাস 2 এর উপর কি স্কোয়ার। দেখেন এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে বলেন তো দেখি, এখানে হবে হচ্ছে 6 এর
তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে 6, আর 2 দুগুণ কত 4, তাহলে 6 থেকে যদি 4 যায় তাহলে কত থাকে 2, আর উপরে কি আছে √2 ইন্টু √6 মাইনাস হচ্ছে 2। ওকে, তাহলে বলেন দেখি এবার একটা 2 মানে কিন্তু দুইটা √2, তাহলে √2 ইন্টু √2। এই বিষয়টা যারা বোঝেন না তারা একটু দেখেন যে একটা 2 মানে কিভাবে দুইটা √2। আচ্ছা, এই 2 মানে আমরা লিখতে পারি কি √2 ইন্টু √2। কেন লিখতে পারি? কেননা √2-র উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার কিন্তু 2ই থাকে। ওকে, এই জন্য একটা 2 মানে দুইটা √2 আমরা লিখতেই পারি। তো দেখেন একটু খেয়াল করে, তাহলে উপরে কি আছে √2 ইন্টু √6 মাইনাস হচ্ছে 2। তাহলে এই √2 কাটার জন্য কিন্তু আমি এই কাজটা করলাম। তাহলে ইকুয়াল উপরে √6 মাইনাস 2, তাহলে √6 মাইনাস 2 আর নিচে কত √2। ওকে, এখন খেয়াল করেন যে আমরা যদি আবারও ক্যালকুলেশনটা এখানে করি, এই যে √6 মানে কিন্তু √3 ইন্টু √2। দেখেন খেয়াল করে 3 দুগুণ 6 আর মাইনাস এই 2 মানে তো আবার দুইটা √2 আমি লিখতে পারি, তাই না? লিখতেই পারি। তাহলে তার নিচে কি থাকবে √2, তাহলে ইকুয়াল টু নিচে √2 থাকলো, উপরে যদি আমরা √2 কমন নেই তাহলে কি থাকে বলেন তো দেখি, এখানে থাকে √3, দেখেন √3 মাইনাস √2 মাইনাস হচ্ছে √2, তাহলে √2 কাটা গেল, তাহলে ফাইনালি অ্যান্সার হিসেবে পড়ে থাকলো √3 মাইনাস হচ্ছে √2। দেখেন এই জন্য এই ধরনের অঙ্ক কিন্তু কঠিন। তো মনে রাখবেন এই ধরনের অঙ্ক কিন্তু হুবহু আসে এবং সরাসরি আসে। যদি সরাসরি আসে তাহলে আপনারা সরাসরি অ্যান্সার দাগাতে পারেন √3 মাইনাস √2। ওকে, তো তারপরেও অঙ্কটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই হচ্ছে আমাদের এই লেকচারটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ওকে, আসলে আমাদের কমেন্ট করে জানালে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। ওকে, আর ফেসবুক থেকে যদি দেখেন আপনারা তাহলে অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর আমার কোর্সে যারা জয়েন করতে চান তাদের উদ্দেশ্যে বলি 01642702760 এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে।